সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী, জানান সান্ত্বনা। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। টানা 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু, বন্ধ থাকবে ফেসবুক, টিকটক, জানালেন প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় 2 সন্তান সহ স্বামী ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তা হিসেবে তুলে দেওয়া হয় সঞ্চয়পত্র ও নগদ অর্থ। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলনের নামে সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেকের প্রাণ গেছে, আহত হন অসংখ্য মানুষ। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সহিংসতায় নিহত ৩৪ জনের স্বজনেরা। এর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর বেদনা কতটা ভয়াবহ নিজের উপলব্ধি থেকে তা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চেনচেকুর সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সব কথা বলেন। এ সময় শেখ হাসিনা আরও বলেন, সন্ত্রাসীরা সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পর সরকার যে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরছে। সেনা মোতায়েনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য দেখিয়েছেন। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। কারফিউ জারি না করলে গণভবনে হামলা হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডক্টর ইউনূসের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। ক্ষমতার জন্য আজকে গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। টানা 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলো। বেলা 3টা থেকে সারা দেশে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
এর আগে সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সংশ্লিষ্টদের। ওই বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আপাতত ফেসবুক ও টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 31 জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে। আরও জানান, সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ। আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5 জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। সাম্প্রতিক সহিংসতা ও এর পরবর্তী সময়ে কারফিউর কারণে বিপর্যয়ে পড়েছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। সঠিক সময়ে পণ্য ডেলিভারি না করা ও বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করতে না পারায় ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কায় চামড়া শিল্প মালিকরা। সাভার থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি রয়েছি সাভার ট্যানারি শিল্প নগরীতে। আপনারা জানেন যে এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন এবং সেই সাথে যে বিশৃঙ্খলা এবং মহাসড়কে যে অবরোধ ছিল, সেই কারফিউ শিথিল হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভারের রাস্তাঘাট কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং কারণে কিন্তু এই ট্যানারি অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলা থেকে যে চামড়াগুলো সংগ্রহ করে সেই চামড়াগুলো তারা সংগ্রহ করতে পারেনি এবং সেই সাথে তারা কিন্তু এই কেমিক্যাল যে চামড়া প্রসেসিংয়ের জন্য সেগুলো তারা আনতে পারেনি, যার কারণে আমরা দেখতে পেয়েছি অনেক কারখানায় কিন্তু শ্রমিকরা অলস সময় পার করছেন। আমাদের শ্রমিকেরা সময়মতো ট্যানারিতে উপস্থিত না হওয়াতে আমাদের ট্যানারির কাজে অনেক ক্ষতি হয়েছে। রাস্তায় বাইরে না, বাইরে কয় কি কয় যে অবরোধ চলতেছে, বাইরে লাগবো, কোম্পানির আয় না, আমাদের শ্রমিকের যে দেন কার রয়েছে কোনো কাম নাই। এখন বেতন কীভাবে দিবে আসলে এটা নিয়েও আমরা চিন্তার মধ্যে আছি। সাভারে যে পোশাক শিল্প কারখানাগুলো রয়েছে তারাও কিন্তু গত বৃহস্পতিবার থেকে তারা উৎপাদনে তারা নেমেছে এবং শুক্রবার, শনিবার এবং আজকে রবিবারও কিন্তু প্রত্যেকটা কারখানা খোলা রয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি সাভার কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তো উপকূলীয় জেলা বরগুনায় কারফিউ শিথিল করা হয়েছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। জেলার পরিস্থিতি নিয়ে শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। এই মুহূর্তে আমরা বরগুনায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, গাড়ি চলাচল করছে এবং যারা দিনমজুর রয়েছে তারাও কাজে নেমেছেন এবং আমরা আসলে কথা বলতে চাচ্ছি যারা প্রতিদিন এই কারফিউর মধ্যেও যে কষ্টগুলো করেছেন এবং যাদের সংসার চালাতে খুব কষ্ট হয়েছে, আমরা বর্তমান পরিস্থিতি তাদের কি দেখা যায় যে তাই তরকারির যে দাম ভাই, আমরা মানে বর্তমানে রেন্টে কার চালাইয়া মানে এই পজিশন মানে করে খাইতে পারি না। এদিকে দেখা যায় পুলিশে ধাবার দেয় কিনা কোনো গ্যাঞ্জাম বাজে। আমরা ছেলে মেয়ে বাবা নিয়ে খুব কষ্ট জীবনযাপন করতে আছি আর এখন মোটামুটি এখনও কোনো ইনকাম বাণিজ্য নাই বললেই চলে। এছাড়া আমরা দেখেছি দূরপাল্লার যে বাসগুলো সেগুলোও ছেড়ে যাচ্ছে গতকাল থেকে এবং লঞ্চ ছাড়ছে। সাধারণ মানুষ যারা ঢাকা থেকে বরগুনায় আসছেন অনেকে আবার ভয়ে আসতে পারছেন না, যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন। এবং এই বরগুনায় কিন্তু যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন কিন্তু কোনো প্রভাব পড়েনি বা এই বরগুনায় কোনো প্রকার এখানে কোনো সংঘর্ষ বাধেনি। কয়েকজন শিক্ষার্থীরা এখানে নেমেছিল, তাদেরকে আসলে প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 কন্যা সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম এবং তাদের 4 বছরের সন্তান ফাহিমা ও 2 বছরের অপর সন্তান তাহমিদা। পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতের কোনো এক সময় ঘটনা ঘটে। সকালে প্রতিবেশীরা মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে 4 জনের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
নাস্তা লুই আইছিল আমি অন্য দোকান উঠতাম গেছি লাতি দিছি লাতি দিয়া চাই দিয়ে ঝুলে আর আমি আর কই যাতাম না কোনো কিছু এরপরে আমি আমার মানি ব্যাগ পেরে গেছে আমি এখানে গিয়ে অজ্ঞানের মতন হয়ে গেছি। আমি আমার জানার মতো আমি দেখছি না ভাই। হ্যাঁ এত বালা কোনো খোলা হয় না এই এলাকার। এটা করতে পারি না। একটি ঘরের মধ্যে 4টা ঝুলন্ত লাশ রয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি। ইতিমধ্যে আমরা লাশগুলি উদ্ধার করে সুরতাল করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। আর বাকি যে আইনানুগ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। ধন্যবাদ। দেশের সাম্প্রতিক অস্থিরতায় স্থবিরতা দেখা দিয়েছে অর্থনীতিতে। এতে মাত্র 6 দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। এর মধ্যে অবকাঠামো ধ্বংসে প্রায় 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আর গার্মেন্টস, ব্যাংকিং, কৃষি সহ প্রায় সব ধরনের খাতে ক্ষতির পরিমাণ অন্তত 66,000 কোটি টাকা। এমন প্রাথমিক সমীক্ষা অর্থনীতিবিদদের। পরিস্থিতি থেকে উত্তরণে মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। করোনা ও করোনা পরবর্তী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায়ও দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্বাভাবিকই ছিল। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের স্থবিরতায় দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উদ্ভূত পরিস্থিতিতে খাতোয়ারি ক্ষতির একটি খসড়া হিসাব দেখিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এতে বলা হয়েছে সহিংসতায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। 6 দিনের স্থবিরতায় তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতি হয়েছে 1,600 কোটি টাকা। আর কৃষি, খনি ও খনন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, সড়ক পরিবহন, পোস্টাল কুরিয়ার, হোটেল রেস্টুরেন্ট, তথ্য ও যোগাযোগ, আর্থিক ও বীমা, ব্যাংকিং, রিয়েল এস্টেট সহ অন্যান্য সেবা খাতে দৈনিক ইনকাম লস হয়েছে 11,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে খসড়া সমীক্ষায় দেখা যাচ্ছে 6 দিনে অবকাঠামোগত ও আর্থিক খাতে ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আগামীতে মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতি কিছুটা চাপের মুখে পড়তে পারে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত কিন্তু ব্যাংকিং সেক্টর, যেটার কথা আমরা কেউ বলছি না, কেউ ভাবছিও না। এবং সেখানে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 3,100 কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাতের দুর্বলতা অনেক বেশি প্রকট হয়েছে এই সময়টাতে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরও নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। ক্ষতি পুষিয়ে নিতে টেকসই উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। তারা যদি আমাদের যে মুদ্রানীতি রয়েছে সেটাকে যদি কিছুটা ফ্লেক্সিবল করে, মানে নমনীয় কিছুটা করতে পারলে কিন্তু অনেকেই তাদের ক্ষতিগুলো তারা পুষিয়ে নিতে পারবে। আমাদের ব্যাংকিং খাতের যে নন পারফর্মিং আছে সেটা হয়তো আরেকটু বেড়ে গেল। কিছু কিছু কোম্পানি হয়তো তাদের টাকা শোধ করতে পারবে না, ব্যবসায়ীরা হয়তো তাদের টাকা মানে ঋণ শোধ করতে পারবে না। আনঅ্যাভয়েডেবল, এটা হবেই। কতখানি হবে সেটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় যেতে পারছি। ভবিষ্যতে আবার এরকম পরিস্থিতি হলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে বলেও আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার এই আদেশ দেয় আদালত। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে 350টি বাড়ি রয়েছে। কিছুদিন আগে গণমাধ্যমে এমন প্রতিবেদন এসেছে। এতে বলা হয় 2016 সাল থেকে তিনি প্রায় 20 কোটি পাউন্ড অর্থাৎ 2,770 কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। সাবেক ভূমিমন্ত্রী সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্যে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেন। বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে 9 মে রিট করেন। কয়েকটি আদালত ঘুরে রবিবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয়। 350 বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব, এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয়। তদন্ত করতে বলছে যে উনি যে টাকাটা নিয়েছেন উনি তো একটা ডিফেন্স দিয়েছে, সেই ডিফেন্সটা আইনগতভাবে কতখানি গ্রহণযোগ্য সেইগুলি তদন্তে আসবে। আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছেন দুদকের আইনজীবী। কমিশন আদেশের কপি চেয়েছে, আপনারা জানেন কমিশন হাইকোর্টের আদেশের কপি পেতে একটু সময় লাগে, হয়তো 4-5 দিন লাগতে পারে।
কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। তিনি জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। হঠাৎ করে আজকে বিকালে উঠেই ফেললেন 10 লক্ষ টাকা, কালকে সকালে 20 লক্ষ টাকা, পরশুদিন বা একদিন পরে দেখা যাচ্ছে 1 কোটি টাকা উঠে ফেলছে। এটাকে আইনের ভাষায় বলে সন্দেহজনক লেনদেন। তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। বেনজিরের বিদেশে সম্পদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এই তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিতের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দুর্বৃত্তদের হামলায় কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রো রেল আবার চালু হবে তা স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গত 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত 29.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। লঘুচাপের প্রভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। খেলার খবর। অলিম্পিক শুটিংয়ের 10 মিটার এয়ার রাইফেলে পুরুষদের বাছাইয়ে 49 জনের মধ্যে 43তম হয়েছেন বাংলাদেশের রবিউল। এদিন ছেলেদের 10 মিটার এয়ার পিস্তলের স্বর্ণ জিতেছে চীন। 48তম র্যাঙ্কিং নিয়ে বাছাই পর্ব শুরু করেন রবিউল ইসলাম। 6 রাউন্ডের লড়াইয়ের শেষে সব মিলে 624.2 স্কোর তুলে 103.9 গড়ে 43তম হন রবিউল। এদিকে ছেলেদের 10 মিটার এয়ার পিস্তলে চীন স্বর্ণ জিতলেও রূপা ও ব্রোঞ্জ দুটোই গেছে ইটালির ঝুলিতে। চীনের ইউজি সব মিলে 240.9 স্কোর তুলে স্বর্ণ জেতেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী, জানান সান্ত্বনা। টানা 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু, বন্ধ থাকবে ফেসবুক টিকটক, জানালেন প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় 2 সন্তান সহ স্বামী ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।